লুকিয়ে রোহিত আর ফুলকির কথা শুনতে এসে রোহিত আর ফুলকির কাছে ধরা পড়ে গেল রুদ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শ্রমিক নিজের মাথায় বন্দুক ধরে। তখনই ফুলকি, রোহিত সহ সবাই বারণ করতে থাকে, কিন্তু শ্রমিক কারো কথা শুনে না, নিজের মাথায় গুলি করে নিজেই সেখানে সুসাইড করে। তখন তো সবাই চমকে যায়। ওইদিকে রুদ্র মনে মনে খুব খুশি হয়। তখন সুনন্দা খুব ভয় পেয়ে যায়। ওইদিকে পুলিশ সবাই সেখানে চলে আসে। তারপরে সম্পূর্ণ এসে বলে, ফুলকি এসব কি করে ঘটলো? তখন ফুলকি বলে, আসলে ম্যাডাম, উনি হলেন এজেন্সির হেড, উনি এই কাজটা করেছিলেন। সুনন্দা ম্যাডামের পায়েসের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলেন, আর সেই জন্যই আমরা চেপে ধরাতেই উনি নিজেই সুসাইড করেছেন। আসলে বুঝতে পারছি না এসব কিছু ওনাকে কে করতে বলেছেন। তখনই সেখানে চলে আসে অংশুমান। তারপরে ফুলকি বলে, দাদা ভাই। তখন অংশু বলে, হ্যাঁ ফুলকি, তোমার ধারণাটা ঠিক ছিল। এখানে সুনন্দা ম্যাডামকে মেরে ফেলার জন্য কিছু একটা প্ল্যান করা হচ্ছিল। তুমি চিন্তা করবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। ওইদিকে দেখা যাবে রুদ্র মনে মনে বলে, না না, এই সুনন্দা ম্যাডামকে এখান থেকে বেঁচে কিছুতেই ফিরতে দেওয়া যাবে না, কিছুতেই না। কিছু একটা প্ল্যান তো করতে হবে। ফুলকি দাস, তুমি একবার বাঁচিয়ে নিয়েছো, পরের বার ঠিকই বাঁচাতে পারবে না। ওইদিকে ফুলকি সুনন্দা ম্যাডামকে গিয়ে বলে, এখানে পুলিশ সবাই ব্যস্ত আছে, চলুন দিদি, আপনাকে আমাকে সেফলি কলকাতায় পৌঁছে দিতেই হবে। এই বলে ফুলকি দৌড়ে নিয়ে যায় সুনন্দা ম্যাডামকে, আর তার গাড়িতে উঠিয়ে দেয়। ওইদিকে রুদ্র সঙ্গে সঙ্গে তেওয়ারিকে ফোন করে, আর ফোন করে বলে, শোনো তেওয়ারি ভাই, সুনন্দা ম্যাডাম কিন্তু বেরিয়ে পড়েছে। এবার ওই সুনন্দার সমাজপতিকে আজকেই সেই হাইওয়েতে শেষ করে দিতে হবে। তখনই তেওয়ারি বলে, ঠিক আছে দাদা, আপনি চিন্তা করবেন না, আপনি যেরকম ভাবে বলেছেন ঠিক ওরকম ভাবে করব। তারপরে ফোন রেখে দিলেই ওইটাকে দেখা যাবে রাতের অন্ধকারে যখনই গাড়িটা হাইওয়ে দিকে যায়, তখনই তেওয়ারি আর সহ লোকজন সবাই মিলে গাড়িটাকে থামায়। তারপরে ড্রাইভারকে বের করেই ড্রাইভারকে মেরে অজ্ঞান করে দেয়। তখনই গাড়ির ভেতরে সুনন্দা ম্যাডামকে মারতে গিয়ে তেওয়ারি দেখতে পায় সেখানে কেউ নেই। তখনই তেওয়ারি বলে, এ কি, গাড়ি তো পুরো ফাঁকা। তখনই রুদ্রকে ফোন করে, আর ফোন করে বলে, দাদা, গাড়িতে তো কেউ নেই। তখন রুদ্র বলে, কি বলছিস তুই, গাড়িতে কেউ নেই? তখন তেওয়ারি বলে, না দাদা, কেউ নেই। তার মানে উল্টো গেম খেলেছে। ওইদিকে ফুলকি হাসতে থাকে আর লাবুকে সবটা বলে, যে কিভাবে সুনন্দা সমাজপতিকে বাইকে করে রোহিতকে দিয়ে পাঠিয়ে দিয়েছে ফুলকি প্ল্যান করে। তখনই লাবু সবটা শুনে বলে, ফুলকি, তোমার বুদ্ধির জবাব নেই, তুমি একদম ঠিক কাজ করেছো, ঠিক কাজ। সত্যি, সত্যি তুমি অসাধারণ। তারপরে দেখা যাবে সবাই ফুলকিকে নিয়ে ভাবা করতে থাকে। ওইদিকে রুদ্র তখনই সেখানে চলে আসে। এদিকে ধানুয়া তমাল পিয়াল আসে। তারপরে এসে বলে, নিউজে দেখাচ্ছে ওই সুনন্দা সমাজপতির অফিস রুম নাকি মিডিয়ার লোকজন দিয়ে সবাই ঘিরে ফেলেছে। সবাই সবটা জানতে চায়। তারপরেই টিভিটা চালালেই সেখানে দেখতে পায় যে সেখানে সবাইকে সবাইকে প্রশ্ন করছে মিডিয়ার লোকজন, যে সুনন্দা সমাজপতি কোনো জায়গায় কোনো সভাতে তো যান না, তো হঠাৎ করে রাজমহলে কেনই বা গেলেন? তখনই সেখানে রোহিতকে নিয়ে হাজির হয় সুনন্দা সমাজপতি, আর উনি সবটা খুলে বলেন। তখন মিডিয়ার লোকজন বলে, তাহলে ম্যাডাম, আপনার উপর যে হামলা হয়েছিল সেটা কি গুজব? তখন সবটা খুলে বলে ফুলকির খুব প্রশংসা করে, আর বলে, ফুলকির জন্যই আজকে আমি এভাবে বেঁচে আছি। আর এই যে ফুলকির স্বামী রোহিত, সে কিন্তু আমাকে সেফলি মোটর বাইকে করে এখানে নিয়ে এসেছে। আর ফুলকির স্বামী রোহিত, ও কিন্তু মেয়েদের পাশে আছে, নিজের বউয়ের সঙ্গে কোনো রকম কোনো হিংসে করছে না, নিজের বউকে আরো আরো সামনের দিকে এগিয়ে দিচ্ছে। তার মানে এরকম মানুষই আমাদের পাশে থাকা দরকার। তারপরে রোহিতের আর সুনন্দা ম্যাডামের সব কথা শুনে ফুলকি, লাবু সহ সবাই খুব খুশি হয়। ওইদিকে রুদ্র রুদ্র মনে মনে বলে, ফুলকি দাস, তোমার মাথাটা দিন দিন বেশি পাকা হয়ে যাচ্ছে। তারপরেই লাবু টিভিটা বন্ধ করে বলে, ফুলকি সত্যি তোমার জন্য আজকে খুব গর্ব হচ্ছে আমাদের, তুমি যেটা করেছো, আর তোমার যে প্রশংসা উনি করলেন, সেটাতে সত্যি সত্যি আর কিছু বলার নেই। তারপরেই রুদ্র বলে, হ্যাঁ তা তো ঠিকই আছে, কিন্তু রোহিত বাড়িতে ফিরতে পারলেই হয় ভালো করে। তখনই ফুলকি বলে, না না, অভিরূপ দা, স্যারের কিছু করতে পারবে না, কারণ শাসক দল যে এই কাজগুলো করেছে সেটা তো এবার সবাই জেনে গেছে। আর তাছাড়া সুনন্দা ম্যাডামও তো সবটা সবার কাছে বলে দিয়েছে সত্যিটা। এবার যদি স্যারের কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে কিন্তু তারাই ফেঁসে যাবে, সেটাতে কোনো ভুল নেই। তখন রুদ্র মনে মনে বলে, ফুলকি দাস, তোমার মাথাটা দিন দিন অনেক চলছে তাই না? তোমার মাথাটা ইচ্ছে করছে ভেঙে ফেলে দেই। তারপর ধানু বলে, অভিরূপ দা, আপনি তো এখনো কিছু খাননি, চলুন চলুন, খাবেন। এই বলেই
ও অভিরূপকে নিয়ে চলে যায় ধানুরা। এদিকে লাবু নিজের গাড়ি করে নবাবগঞ্জের জন্য বেরিয়ে পড়ে। এদিকে ফুলকি ভাবতে থাকে। আর তখনই তমাল আসার এসে বলে, ফুলকি কি ভাবছো? তখনই ফুলকি বলে, আচ্ছা এই অভিরূপদাকে তোমার অদ্ভুত লাগে না? না হলে হঠাৎ করেই এমন একটা নিউজের পরে অভিরূপদার হঠাৎ করে স্যারের কথাই ভাবলো, যে স্যারেরও বিপদ হতে পারে, এরকম একটা কথা কি করে আসতে পারে? তখন তমাল বলে, আরে ফুলকি, এই উনি তো ছোট রানী অনেক কিছুই অনেক অত্যাচার দেখেছে, তাই না? তার জন্য হয়তোবা। তখন ফুলকি বলে, হ্যাঁ আমি হয়তোবা বেশি ভাবছি, তবে স্যার আসুক, স্যারের সঙ্গে এই নিয়ে কথা বলতে হবে। ওইদিকে দেখা যাবে রোহিত বাড়িতে ফিরে আসে। তখনই রোহিতের সঙ্গে কথা বলতে থাকে ফুলকি। তারপরে ধানু, তমাল, পিয়া সবাই মিলে আসে, এসেই বলে, এই তো এই তো আমাদের হিরো চলে এসেছে। তা হিরো, সবকিছু ঠিক আছে তো? তারপরে দেখা যাবে রোহিত বলে, ফুলকি তোমার ধারণাটি ঠিক ছিল, তুমি তুমি একদম ঠিক কাজ করেছো। আসলে অনেকদিন পর মোটর বাইক চালিয়েছি তো, তাই জন্য একটু ক্লান্তি লাগছে। কিন্তু সুনন্দা ম্যাডামের গাড়ির ড্রাইভারকে আমরা খুঁজে পেয়েছি, জ্ঞান ফিরিয়েছি। জ্ঞান ফেরানোর পরে বুঝতে পেরেছি, জানতে পেরেছি যে মাস্ক পরে কতগুলো লোক ম্যাডামকে মারতে এসেছিল। তুমি যদি আজকে বুদ্ধি না করে ওনাকে এভাবে না পাঠাতে, তাহলে হয়তো বা অনেক বড় একটা ক্ষতি হতে পারতো। তখন ফুলকি বলে, স্যার আমি বুঝতে পারছি কেউ আমাদের ফাঁসানোর জন্য এই কাজটা করছে। কারণ আমার মনে হচ্ছে যে যে ওই বাজুরিয়াকে খুন করেছিল আমাকে ফাঁসানোর জন্য, সেই সুনন্দা ম্যাডামকে ফাঁসিয়ে আমার বদনাম করতে চেয়েছিল। তাকে মেরে এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল। আমি বুঝতে পারছি আমাকে ফাঁসিয়ে এই দল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তখনই রোহিত বলে, তবে ফুলকি তোমার জন্য সত্যি আমি প্রাউড ফিল করছি। আজকে তোমার জন্য সবকিছু হয়েছে। আর ম্যাডাম তোমার যেভাবে প্রশংসা করলো না, আমার খুব ভালো লেগেছে, বিশ্বাস করো খুব ভালো লেগেছে। এই বলে ফুলকিকে কাছে টেনে নেয় রোহিত। তখন ফুলকি বলে, স্যার দরজাটা খোলা তো? তখন রোহিত বলে, বাবা তুমি আবার এসব কবে থেকে বুঝতে পারছো? তখন ফুলকি বলে, না স্যার, আসলে আমি না বুঝতে পারছি না এসব কিছু কে করছে। আমার মাথার মধ্যে কতগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তখন রোহিত বলে, হ্যাঁ প্রশ্নগুলো যখন ঘুরপাক খাচ্ছে তখন তো ফুলকিটা সে বলতেই হবে, তা কিসের প্রশ্ন তোমার ঘুরপাক খাচ্ছে মাথার মধ্যে? তখন ফুলকি বলে, এই অদৃশ্য শত্রুটা কে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই রোহিত বলে, এটাও কথা ফুলকি, আমিও তো বুঝতে পারছি না কে এমন শত্রু। তখন ফুলকি বলে, শাসক দল এটা করতেই পারে, ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা অন্য কারো কাজ। না হলে দিদিভাই যে পায়েস রান্না করছে সুনন্দা ম্যাডামের জন্য, সেটা অন্য কেউ কি করে জানবে? সেটা তো কারো জানার কথা নয়। কারো জানার কথা আমি, আপনি আর তমালদা, পিয়ালদা, এছাড়া তার কেউ জানে না। তখনই রুদ্র সেখানে এসে দাঁড়ায়, ওদের কথা শুনতে থাকে। তখনই রোহিতের মনে পড়ে যায় রুদ্রের কথা, আর বলে, অভিরূপদা, অভিরূপদাকে আমি নিয়ে গিয়েছিলাম, অভিরূপদা জানতো। তখনই ফুলকির মনের মধ্যে একটা খটকা লাগে, আর বলে, স্যার আমারও এই সন্দেহটা হয়েছিল। তখনই রুদ্র মনে মনে বলে, এই রে, ওরা তো আমাকে সন্দেহ করছে, এবার আমি কি করব? না না, সন্দেহের তীরটা যে করে হোক আমার দিক থেকে সরাতেই হবে, সরাতেই হবে। তো বন্ধুরা, রোহিত আর ফুলকি কি পারবে রুদ্রকে ধরতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।